আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। ধারাবাহিক যে মডেল টেস্ট চলছিল, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের ধারাবাহিক যে বাংলা মডেল টেস্ট চলছিল, সেটারই আজকে সপ্তম পর্ব, অর্থাৎ বাংলা মডেল টেস্ট 7। আমরা সরাসরি ক্লাসের দিকে যাই। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা দেখছি আমরা, সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী। এটা আমরা সহজ প্রশ্ন এবং কমন প্রশ্ন, প্রচুর পরিমাণে এই প্রশ্নটা আমরা দেখেছি আসতে। বলছে সাধু ভাষা কোথায় অনুপযোগী, অর্থাৎ সাধু ভাষা কোথায় ব্যবহার করা যায় না। অর্থাৎ আমরা যখন সাধু ভাষা যখন বলি, যখন হচ্ছে একটা যদি উদাহরণ দিই, বাগানে, আচ্ছা বাগানে কি বলছে, ফুল ফুটিয়া ফুটিয়ে ফুটিয়া কি ফুটিয়া রহিয়াছে, রহিয়াছে। বাগানে কি ফুল ফুটিয়া রহিয়াছে। এখন আমরা সচরাচর কথা বলার সময় এরকম বলি না, বলি যে কি বাগানে ফুল ফুটে রয়েছে। অর্থাৎ কি এই যে ফুল ফুটিয়া রহিয়াছে, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে সাধুরূপ, এই জায়গাটা সাধুরূপ। অর্থাৎ কি এটা হচ্ছে গুরু গম্ভীর, এই ভাষাটা সাধু ভাষাটা কি গুরু গম্ভীর এবং হচ্ছে কি বইয়ের একটা ভাষা, বা হচ্ছে কি লিখিত ভাষা, অর্থাৎ কথ্য ভাষা নয়। কথ্য ভাষা নয়। তাহলে আমরা যদি কথ্য ভাষায় অর্থাৎ হচ্ছে চলিত রীতিতে বলতাম, তাহলে কি বলতাম যে বাগানে, বাগানে কি বাগানে ফুল, বাগানে ফুল কি ফুটে ফুটে রয়েছে, বাগানে ফুল ফুটে রয়েছে। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন হচ্ছে চলিত ভাষায় কথা বলি, এবং হচ্ছে কি এটা হচ্ছে চলিত ভাষাটা কি সহজ এবং হচ্ছে কি গুরুগম্ভীর নয়, অর্থাৎ সহজ ভাবে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা দেখছি, আবার আসছি প্রশ্নে, বলছে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী। কবিতার পংক্তি, আমরা বলছিলাম সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে সাধু ভাষা কি, সাধু ভাষাটা আমরা হচ্ছে ব্যবহার করে এসেছি বা করা দেখেছি। অর্থাৎ প্রথমটা হচ্ছে না, গানের কলিতে এটাতেও সাধু ভাষা ব্যবহার হয়, এবং হচ্ছে গল্পের কলিতে এটাতেও ব্যবহার হয়। অর্থাৎ কথোপকথন, তারপর হচ্ছে নাটকের সংলাপে, এগুলো জায়গায় হচ্ছে আমরা হচ্ছে সাধু ভাষাটা ব্যবহার করতে পারি না। আশা করছি সবাই বুঝতে পেরেছে প্রথম প্রশ্নটা। অর্থাৎ সাধু ভাষা ব্যবহার করা যায় না কোথায়, কথোপকথন, অর্থাৎ আমি যে কথা বলছি তোমাদের সাথে সেখানে, তারপর নাটকের সংলাপে, আবার হচ্ছে কি বক্তৃতার ক্ষেত্রে হচ্ছে কি সাধু ভাষা ব্যবহার করা যায় না। পরবর্তী প্রশ্ন যেটা বলছে বিভক্তিহীন নাম শব্দ। এখন নাম বলতে আমরা কি বুঝি, নাম বলতে বিশেষ্য পদ বুঝি, নাম পদ যখন আমরা বলছি তখন কি বিশেষ্য পদ বলছি। এখন বলছে বিভক্তিহীন, অর্থাৎ কি বিভক্তি যুক্ত হবে না, অর্থাৎ বিভক্তি যুক্ত না হয়ে যে শব্দগুলো আছে এবং নাম পদগুলো আছে সেগুলোকে কি বলছে, সেগুলো কি বলছে, বিভক্তির নাম শব্দকে কি বলে। আমরা নাম পদ হচ্ছে না এখানে, তারপর হচ্ছে বচন তো হচ্ছে না, বচন সংখ্যার ধারণা, এবং হচ্ছে কি উপমিত হচ্ছে কি আমাদের হচ্ছে সমাসের একটা কর্মধারয়ের একটা হচ্ছে কি প্রকারভেদ। এখন বলছে প্রাতিপদিক, প্রাতিপদিক কি বলছে, বিভক্তির নাম শব্দকে এক কথায় কি বলে, প্রাতিপদিক বলে। অর্থাৎ এই যে বিভক্তির নাম শব্দ আমরা দুই একটা নিই, যেমন হচ্ছে কি ফুল, যদি আমরা বলি ফুল, ফুলের সাথে কি আমরা সরাসরি কোনো বিভক্তি পাচ্ছি, সরাসরি কোনো বিভক্তি পাচ্ছি না। যদি বাঘ বলি, বাঘের সাথে কি বিভক্তি পাচ্ছি, এখানে কি বিভক্তি পাচ্ছি না। যদি আমরা বলতাম যে, যদি হাতি বলি, যদি হাতি বলি তাহলে কি হাতির সাথে কি বিভক্তি পাচ্ছি, সরাসরি আমরা হাতির সাথে বিভক্তি পাচ্ছি না। যখনই আমরা কি বিভক্তি পাচ্ছি না, সেগুলো শব্দকে আমরা বলছে কি প্রাতিপাদিক, অর্থাৎ বিভক্তির নাম শব্দকে বলছে কি প্রাতিপদিক। পরবর্তী প্রশ্ন বলছে কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়। এখন যদি আমি অনুরোধ, কখন রিকোয়েস্ট করা বোঝায়, কখন যে দোস্ত তুই আমার এই কাজটা একটু করে দিস তো, অর্থাৎ দোস্ত আমার এই প্রশ্নটা তুই একটু, অর্থাৎ অ্যাসাইনমেন্টটা তুই একটু স্যারের কাছে জমা দিস তো, তখন হচ্ছে অনুরোধ বোঝায়, তাই না। এখন সহজ ভাষায় যেটা আমরা ইউজ করি সচরাচর, এখন তুই যখন বাড়ি যা বলছি তখন কি এটা দেখো তো, এটা কি অনুরোধ থাকছে না অনুরোধ থাকছে না। যখন আমি বলছি এই তুই বাড়ি যা, এই তুই বাড়ি যা, তখন কি অনুরোধ থাকছে, কখনোই না, অনুরোধ থাকছে না। এটা হয়ে যাচ্ছে কি আদেশ করা বোঝে, অর্থাৎ তোকে বাড়ি যাইতে বলছি, এটা আদেশ করা। ক্ষমা করো ঘোর অপরাধ, এটা কি প্রার্থনা, কি বলছে প্রার্থনা, কি বলছে প্রার্থনা, বলছে কি ক্ষমা করো ঘোর অপরাধ। তাহলে এই যে অপরাধটা ক্ষমা করার কথা বলা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে প্রার্থনা অর্থে। এখানে দেখো কাল একবার এসো, এটা হচ্ছে কি, এটা বলছে অনুরোধ, কি বলছে, এটা হচ্ছে কি অনুরোধ। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে অনুরোধ। দূর হয়, এটা হচ্ছে কি তিরস্কার অর্থে, ভৎসনা অর্থে। দূর হ কি, দূর হ হচ্ছে না, তাহলে ক্ষমা করো এটা। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে, কাল একবার এসো, এটা হচ্ছে কি অনুরোধ হয়ে যাচ্ছে, কাল একবার এসো কি অনুরোধ হয়ে যাচ্ছে।
আমি যদি বলি যে হচ্ছে আমাকে দয়া করে এক গ্লাস পানি দাও, তাহলে কি এটা হচ্ছে অনুরোধ হয়ে যাচ্ছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী যে জায়গাটা অর্থাৎ পরবর্তী প্রশ্ন অর্থাৎ বচন, আমরা একটু দেখি যে বচনে আসলে কি আছে। বলছে প্রথমে যখন আমরা বলছি যে বচন, বচন হচ্ছে কি জিনিস, বচন হচ্ছে কি, বচন হচ্ছে সংখ্যার ধারণা। বচন কি, বচন হচ্ছে কি সংখ্যার, সংখ্যার কি, সংখ্যার, সংখ্যার কি, সংখ্যার ধারণা। বচন কি, বচন হচ্ছে সংখ্যার, সংখ্যার ধারণা, ধারণা। বচন হচ্ছে কি সংখ্যার ধারণা এবং হচ্ছে এটা একটা কি পারিভাষিক শব্দ, পারিভাষিক, পারিভাষিক কি শব্দ। বচন কি, বচন একটা পারিভাষিক শব্দ এবং হচ্ছে এই যে বচন শব্দের অর্থ কি সংখ্যার ধারণা। এই যে বচন শব্দের অর্থটা আমরা কি জানি, সংখ্যার ধারণা। এখন আমরা একটু অপশনের গুলোর দিকে যাই। প্রথম অপশনটাই আমাদের পেয়ে গেছি সংখ্যার ধারণা। তারপরে যে গণনার ধারণা হচ্ছে না, ক্রমের ধারণা বাদ, তারপর কি পরিমাপের ধারণা তো প্রশ্নই আসছে না। অর্থাৎ বচন শব্দের অর্থই হচ্ছে কি সংখ্যার ধারণা। যেমন আমরা যখন বলছি যে এক বচন, অর্থাৎ ছেলেটি স্কুলে যায়, তাহলে এই যে ছেলেটি যখন বলছি এই টিটা দিয়ে কি এক বচন বোঝাচ্ছে। মেয়েরা ফুল তোলে, তা এখন যখন আমরা বলছি যে কি মেয়েরা, মেয়েরা কি তোলে, মেয়েরা হচ্ছে কি ফুল তোলে, ফুল তোলে। এখন যদি এই সেন্টেন্সটার দিকে আমরা দেখি যে মেয়েরা ফুল তোলে, এখন দেখো তো এখানে যদি আমরা বলতাম যে হচ্ছে কি, এখানে যদি আমরা বলতাম মেয়েদের নিচে মেয়েরা নিচে যদি দাগ দিয়ে দিতাম, তাহলে কি হয়ে যেত, এটা কি এক বচন থাকতো না বহু বচন হয়ে যেত, বহু বচন হয়ে যেত। অর্থাৎ আমাদের এটা হচ্ছে বচন হচ্ছে সংখ্যার ধারণা এবং হচ্ছে এক বচন এবং বহু বচন আমরা হচ্ছে দেখে এসেছি এই জায়গাটাতে এক বচন এবং বহু বচন নির্ণয় করার ক্ষেত্রে কিছু প্রশ্ন আমরা দেখে এসেছি। আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী যে প্রশ্নটা অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। অর্থাৎ কি এই জায়গাটা হচ্ছে কি আমরা দেখি এই জায়গাটা কোথা থেকে হচ্ছে, এই প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা দেখছি যে এই জায়গাটা বলছে যে হচ্ছে আমাদের হচ্ছে কি পদ প্রকরণ, তাই না, পদ প্রকরণ। এই পদ প্রকরণ অধ্যায় অর্থাৎ কি তোমাদের এইচএসসি যে জায়গাটা ছিল কি বলছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এই জায়গা থেকে নেওয়া হয়েছে। তারা বলছে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, বাক্যে মরি মরি বলছে মরি মরি কি হবে, বাক্যে বলছে মরি মরি কোন শ্রেণীর অব্যয়। অর্থাৎ অর্থাৎ আমরা যখন পুরাতন যে নবম দশম শ্রেণীর বোর্ড বই দেখেছি সেখানে দেখেছি যে অব্যয়, অব্যয় পদটা আমরা পড়ে এসেছি, তাই না, যার কোনো ব্যয় নাই তাকে কি বলছে অব্যয় বলছে। যেমন হচ্ছে এবং ও আর কিন্তু, এগুলো কি অব্যয় পদ। এখন বলছে যে এই যে অব্যয়ের কথা বলছে এটা আসলে কোন ধরনের অব্যয়, আমরা ওই ওই শ্রেণী অনুযায়ী আমরা দেখবো যে হচ্ছে কোন ধরনের অব্যয়। সমন্বয়ী অব্যয় বলে আমরা পাচ্ছি না, পদান্বয়ী হচ্ছে না, অনুকার, অনুকার হচ্ছে কি দুবার উক্ত অর্থাৎ কোনো কিছু ডাককে বোঝায়, এবং হচ্ছে অনন্যয়ী অব্যয়। অনন্যয়ী অব্যয়টা দেখো এই যে তোমরা হচ্ছে প্রশ্নটা দেখেই বুঝতে পেরেছো এটা একটা কি বিস্ময় চিহ্ন আছে, তাই না, মরি মরি কি বলছে মরি মরি। এই যে মরি মরির পরে হচ্ছে কি বিস্ময় চিহ্ন দেওয়া আছে, তাহলে কি এই জায়গাটা কি আমাদের হচ্ছে শব্দ শ্রেণীর যে জায়গাটা সেটা নিয়ে আমরা পড়তে গেলে কি পাই যে হচ্ছে আবেগ শব্দ বলে, আবেগ শব্দ বলে একটা হচ্ছে প্রকারভেদ পাই, তাই না। এই যে আবেগ শব্দ বলছি তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে এটা হচ্ছে আবেগ শব্দের জায়গা, তাই না। অর্থাৎ এই অনুন্নয়ী অব্যয় যেটা, অর্থাৎ কি এই যে অনুন্নয়ী অব্যয় যেটা বলছি, এই অনুন্নয়ী অব্যয় এবং হচ্ছে আবেগ শব্দ, আবেগ শব্দ কি একই জিনিস, আবেগ শব্দ কি একই জিনিস। অর্থাৎ মরি মরি, তারপর হচ্ছে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এই যে মরি মরি অর্থাৎ কি এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি অনুন্নয়ী অব্যয় বা আবেগ শব্দ। যেমন আমরা যদি হ্যাঁ বাচকের ক্ষেত্রে দেখি, যেমন হচ্ছে কি হ্যাঁ কি বলছে হ্যাঁ আমি, আমি যাব, এটাও কি এটাও হচ্ছে কি আমি হচ্ছে এটাও হচ্ছে এক ধরনের হচ্ছে অনুন্নয়ী অব্যয় বা আবেগ শব্দ। বা হচ্ছে কি বাহ কি সুন্দর প্রভাতের রূপ এই টাইপের যখন বলছি, বা হচ্ছে এছাড়াও যদি বলি যে ইস কি হয়ে গেল এই টাইপের যদি আমরা কোনো কিছু বলি, বা ও এই টাইপের শব্দগুলো যখন আমরা ইউজ করছি তখন কি সেটা হচ্ছে আমাদের অনুন্নয়ী অব্যয় বা হচ্ছে কি আবেগ শব্দ হয়ে যাচ্ছে। পরবর্তী যে জায়গাটা অর্থাৎ সন্ধি, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা হচ্ছে কি ব্যাকরণের আলোচ্য বিষয়। কি বলছে এই জায়গাটা কোথায়, কোথাকার জায়গা, এটা বলছে ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের, ব্যাকরণের কি আলোচ্য বিষয়, আলোচ্য, আলোচ্য বিষয়। এই যে ব্যাকরণের আলোচ্য বিষয় বলছি এই জায়গা থেকে প্রশ্নটা সিলেক্ট করা হয়েছে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়, অর্থাৎ কোন অংশে আলোচনা হয় সন্ধি। তাহলে আমরা প্রথমে দেখছি বলছি কি রূপতত্ত্ব, রূপতত্ত্ব হচ্ছে না, আমাদের হচ্ছে
ধ্বনিতত্ত্ব। পরবর্তীগুলো হচ্ছে না, আমরা ধ্বনিতত্ত্বে কি কি আলোচনা হয়, গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে, তার মধ্যে একটা সন্ধি পাইলাম, তার মধ্যে আর একটা আছে কি নত্যবিধান, নত্য ও কি সত্য, নত্য ও সত্য বিধান, নত্য ও সত্য বিধান। সন্ধি ছাড়াও নত্য এবং হচ্ছে সত্য বিধান এখানে অর্থাৎ ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এই জায়গা থেকে প্রশ্ন আসে, তোমরা আশা করছি এই জায়গাটা একটু গুরুত্ব সহকারে দেখবা। এবং হচ্ছে যেহেতু সামনের সময়গুলো কঠিন হয়ে আসছে এবং সময় কমে আসছে, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ পার্টগুলো নিয়ে হচ্ছে বেশি হচ্ছে পড়াশোনা করবা। এবার হচ্ছে এছাড়াও হচ্ছে কি করবা, এছাড়াও হচ্ছে এই যে কিছু জায়গা আছে যেটা হচ্ছে কনফিউশন থেকে যাচ্ছে, মনে হচ্ছে যে পারছো না বা ভুলে যাচ্ছ, এই জায়গাগুলো অবশ্যই এই সময়ে একটু নোট ডাউন করে হচ্ছে পরবর্তী শেষ সময় অর্থাৎ পরীক্ষার আগ মুহূর্তে জাস্ট একটা গ্লান্স যেটা দেখা বলে সেটা দেখে একটু পরীক্ষা দিতে যাবা, ইনশাল্লাহ তোমরা ভালো করবা। পরবর্তী যে জায়গাটা, কোনটি অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়? দেখো খুবই সহজ একটা প্রশ্ন, বলছে অপ্রাণীবাচক, তাহলে কি বলছে অপ্রাণীবাচক, তাই না? তাহলে দেখো অপ্রাণীবাচক মানে কি, প্রাণ থাকবে না, তাই তো? অপ্রাণীবাচক মানে কি, প্রাণ থাকবে না। আমরা একটু দেখি, বিন্দ যখন বলছি, আচ্ছা দেখো বিন্দ যখন আমরা বলছি কি ভক্তবিন্দ হয়, হয় না? ভক্তবিন্দ, তাহলে এখন যখন ভক্তবিন্দ আমরা বলছি, দেখো তো এগুলা প্রাণীবাচক শব্দ কিনা। সুধীবিন্দ যখন আমরা বলছি, সুধীবিন্দ, সুধীবিন্দ যখন আমরা বলছি, সুধীবিন্দ যখন আমরা বলছি, তখন দেখো তো এটা কি প্রাণীবাচক হচ্ছে কিনা। কুল যখন বলছি, কবিকুল, কবি কুল, কবিকুল যখন বলছি, দেখো তো এটা প্রাণীবাচক হচ্ছে কিনা। তারপর হচ্ছে পক্ষীকুল, পক্ষীকুল, পক্ষীর সাথে কি হয়, কুল হয়, এই পক্ষীকুল যখন বলছি, দেখো তো এটা কি প্রাণীবাচক হচ্ছে কিনা। পরবর্তী দেখো বর্গটা, দেখো বর্গটা কি বলছে, পণ্ডিত বর্গ যখন আমরা বলছি, পণ্ডিত বর্গ। তারপর যদি মন্ত্রী বর্গ বলি, মন্ত্রী বর্গ, দেখো তো এগুলো যখন আমরা ইউজ করছি তখন কি, দেখো তো এগুলো কি প্রাণীবাচক হচ্ছে কিনা, প্রাণীবাচক হচ্ছে। আর গ্রামটা হচ্ছে কি, গ্রামটা হচ্ছে কি হয়, এগুলা হচ্ছে বলছে কোনটি প্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত, প্রাণীবাচক অপ্রাণীবাচক সরি, এগুলো হচ্ছে সবগুলো প্রাণীবাচক হচ্ছে। এবং বলছে আমার প্রশ্ন ছিল কি অপ্রাণীবাচক শব্দের বহু বচনে কোনগুলো হয়, সেটা হচ্ছে কোনটা হয়, কোন শব্দটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি গ্রাম হয়। অর্থাৎ বলছে যে হচ্ছে কি গুণগ্রাম যখন বলছি তখন কি প্রাণীবাচক হচ্ছে না। পরবর্তী আমরা জায়গাটা যাই, বলছে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি, বাক্যের ক্ষুদ্রতম। এখন বাক্য যদি আমরা বলি যে হচ্ছে কি আমি ভাত খাই, তাই না, আমি কি ভাত খাই, আচ্ছা ভালো কথা, আমি কি করি ভাত খাই। এই যে আমি ভাত খাই আলাদা আলাদা শব্দ নিচ্ছি, দেখো তো বাক্যের ক্ষুদ্রতম একক কোনটা, এটা একটা, এটা একটা, তাহলে কি বাক্যের ক্ষুদ্রতম একক কোনটা, অর্থাৎ শব্দ। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক বলা হচ্ছে, কি বলছে, ধ্বনি নির্দেশক প্রতীক। প্রতীককে কি বলা হচ্ছে, প্রতীককে বলা হচ্ছে কি বলছে, ধ্বনি নির্দেশক প্রতীককে বলা হচ্ছে বর্ণ। এবং হচ্ছে কি ধ্বনির ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি, কি বলছে, শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি ধ্বনি এবং হচ্ছে পরবর্তী চিহ্ন। তাহলে আমাদের এখানকার উত্তর কি পাইলাম, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটা, বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে কি শব্দ। কারণ হচ্ছে যখন আমরা একটা বাক্য নিচ্ছি তার ক্ষুদ্রতম একক কি পাচ্ছি, আমি ভাত খাই যখন বলছি তখন কি এটা একটা সেন্টেন্স বা বাক্য, এবং হচ্ছে এর যখন আমরা আলাদা আলাদা পার্ট করছি তখন কি এক একটা করে শব্দ পাচ্ছি, অর্থাৎ ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি শব্দ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, সন্ধির প্রধান সুবিধা কি, সন্ধির প্রধান সুবিধা কি। এখন যদি আমি বলছি হিম যোগ আলয়, যখন আমি বলছি হিম যোগ কি আলয়, তাই না, হিম যোগ আলয়, আচ্ছা হিম যোগ আলয় যখন আমরা বলছি তখন কি হচ্ছে, হিম যোগ আলয় হচ্ছে হিমালয় হয়ে যাচ্ছে, তাই না, সমান সমান কি হিমালয়, হিম যোগ আলয় কি হচ্ছে হিমালয় হয়ে যাচ্ছে। এবং যখন আমরা যে হিমালয় শব্দটা উচ্চারণ করছি, দেখো তো উচ্চারণের ক্ষেত্রে কি হয়েছে, হিম প্লাস যোগ আলয়, এটা যখন আমরা বলছি হিমালয়, তাহলে এই যে হিমালয়টা দেখো পড়ার সুবিধা হয়েছে, উচ্চারণের সুবিধা হয়েছে, কি হয়েছে, এটা কি বলছে, একটু আসো, বলছে পড়ার সুবিধা হয়নি, এটা কি হয়েছে, উচ্চ
সরি, বলছে যে কি হয়েছে, এটা হচ্ছে উচ্চারণের সুবিধা হয়েছে, লেখার সুবিধাও হয় না, শোনার সুবিধাও হয় না। এখন বলছে কি যে সন্ধির প্রধান সুবিধাই কি, সন্ধির প্রধান সুবিধাই হচ্ছে উচ্চারণের সুবিধা। আচ্ছা, পরবর্তী আমরা একটু দেখব। অর্থাৎ এবার দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এসছে, কোথা থেকে প্রশ্ন দেখো, বলছে বানান, তাই না? বানান মানে কি সব জায়গার জন্য গুরুত্বপূর্ণ, এটা চাকরি বলো, অ্যাডমিশন বলো, বা অন্যান্য প্রত্যেকটা এমসিকিউ টাইপের যে পরীক্ষাগুলো আছে, অর্থাৎ পিলি টাইপের যে পরীক্ষা আছে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে বানান নিয়ে প্রশ্ন থাকে, প্রত্যেকটা জায়গায় বানান নিয়ে প্রশ্ন থাকে না এরকম প্রশ্ন খুঁজে তুমি বের করতে পারবা না। তাহলে আমরা বানানটা গুরুত্বপূর্ণ। এখন এই বানানের জায়গাটা আমরা একটু দেখব। প্রথমেই আসছি, বলছে যে আমাদের বানানগুলো একটু দেখতে হবে। কি বলছে, বলছে সমীচীন, তাই না? দেখো হচ্ছে সমীচীন বানান আছে, যেটা সময় দীর্ঘি চয় দীর্ঘি দন্তান্ন, তাই না? সমীচীন বানান, এই সমীচীন বানানের প্রথমটাই হচ্ছে কি সমীচীন, প্রথমটাই হচ্ছে শুদ্ধ, বাকি যেগুলো দেওয়া আছে সবগুলোই কি, সবগুলোই অশুদ্ধ, সবগুলোই অশুদ্ধ। যারা আমরা ইতোমধ্যে পড়েছি আমরা জানি যে সমীচীন বানানে হচ্ছে দীর্ঘি হয়। আবার যদি আমরা হচ্ছে কিছু বানান দেখি, এই টাইপের হ্রস্ব এবং দীর্ঘের ব্যবহার অনুযায়ী কিছু বানান যদি দেখি, আমরা এমনিতে নিয়ম আছে, কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে কি বিদেশি শব্দে কখনো হচ্ছে দীর্ঘিকার হয় না, বিদেশি শব্দে কি হয় না, কখনো হচ্ছে দীর্ঘিকার হয় না বিদেশি শব্দে। এখন যদি আমরা বলি যে যেমন হচ্ছে বলছি যে গ্রিন, গ্রিনে কি রফলা আছে, কিন্তু হচ্ছে গ্রিনে কি মূর্ধন্য আমরা লিখতে পারবো কিনা, বিদেশি শব্দে কখনো হচ্ছে দীর্ঘি হয় না এবং মূর্ধন্য হয় না, তাহলে কি গ্রিনের হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে মূর্ধন্য নিতে পারবো না। এবং হচ্ছে এই যে গ্রিন, এই বানানটা আমরা অনেক জায়গায় দেখে অভ্যস্ত, গ্রিন, গ্রিন ট্রাভেলস বা গ্রিন কিছু একটা, এই টাইপের অনেক সময় বানান আমরা দেখেছি, বা রঙের ক্ষেত্রে গ্রিন। তো এই বানানটা হবে না, আমাদের বানান কি হবে, গ্রিন বানান হচ্ছে অবশ্যই হচ্ছে কি, অবশ্যই হচ্ছে কি এটা হবে না, তাহলে কি এইটা হবে আমাদের, অর্থাৎ কি এইটা হবে, গ্রিনে হচ্ছে রস্বইকার হয়। এবং হচ্ছে আরো কিছু যদি বানান নিই, অতিথি বানান আমরা দেখি যে ও তয়সি থয়সি, তাই না, অতিথি বানান। আবার হচ্ছে মরিচিকা যদি দেখি, ম রয় দীর্ঘি চয়সি কয়াকারে কা, তাহলে কি মরিচিকা, তাহলে কি বলছে মরিচিকা। তারপরে আরো যদি আমরা বলছি কনিনিকা, ক দন্ত নয় দীর্ঘি দন্ত নয়সি কনিনিকা, তাহলে এই টাইপের যে বানানগুলো আছে ঋষি এবং দীর্ঘির ক্ষেত্রে যে ব্যবহারগুলো দেখি আমরা, এই টাইপের বানানগুলো থেকে আমরা হচ্ছে কি প্রশ্ন আসতে দেখি। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী জায়গা আমরা হচ্ছে পরবর্তী প্রশ্ন। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দেখো, বলছে কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়, অর্থাৎ এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আছে বিখ্যাত লেখক, এর লেখা নয় কোনটি, তাহলে এর লেখা নয় কোনটি আমরা একটু দেখবো। যে বলছে প্রথমেই বলছে শেষের কবিতা, আমরা জানি যে হচ্ছে কি শেষের কবিতা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের কি, শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে একটা উপন্যাস, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস। তাহলে রচিত নয় যেহেতু বলছে, এটা আমাদের হচ্ছে না। সোনার তরী, এটা তো তোমাদের পাঠ্যসূচিতেই আছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা। মানসী, মানসী কি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কি একটা হচ্ছে কাব্য গ্রন্থ, কাব্যগ্রন্থ, তাহলে এটা হচ্ছে না। দোলন চাপা, দোলন চাপা হচ্ছে কাজী নজরুল ইসলামের, কাজী নজরুল, কাজী নজরুল ইসলামের, ইসলামের, ইসলামের কি এটা হচ্ছে কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ। কি বলছে কাজী নজরুল ইসলামের কি, এটা হচ্ছে কাজী নজরুল, দোলন চাপা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ, অর্থাৎ তথা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা এখানে আমাদের কি উত্তর হবে, দোলন চাপা হবে। তাহলে আরো একবার আমি বলছি যে কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়, সেটা হচ্ছে দোলন চাপা। দোলন চাপা কার কাব্যগ্রন্থ, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী যে জায়গা, অর্থাৎ হাতি শব্দটির সমার্থক শব্দ কোনটি, কি বলছে হাতি শব্দটির সমার্থক শব্দ কোনটি, আমরা একটু দেখি যে হাতি শব্দ সমার্থক শব্দ কোনটি। প্রথমে যেটা বলছে রদনী শব্দের অর্থ আমরা জানি কিনা জানি না, আমরা একটু দেখার চেষ্টা করবো। রদনী শব্দের অর্থ হচ্ছে হাতি, আবার হচ্ছে কি হস্তি, তাই না, হস্তি, তারপর হচ্ছে কি রদ, তাই না। তাহলে কি এই যে শব্দগুলো আছে এগুলো সবই হচ্ছে কি, এগুলো হচ্ছে সবই হচ্ছে হাতি শব্দের অর্থ, অর্থাৎ কি হাতি শব্দের অর্থ কি, সমার্থক শব্দ হচ্ছে রদনী, হাতি, হস্তি, দ্বিরদ, এগুলো কি সবই হচ্ছে হাতি শব্দের অর্থ। তুরঙ্গ কোনটা, তুরঙ্গ হচ্ছে ঘোড়া, তুরঙ্গ হচ্ছে ঘোড়া বা কি অশ্ব, আমরা জানি অশ্ব, তুরঙ্গ হচ্ছে কি ঘোড়া বা অশ্ব। অলি শব্দের অর্থ আমরা একটু দেখবো, অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, অলি শব্দের অর্থ কি
বন্ধু বা হচ্ছে কি মিত্র, বন্ধু বা মিত্র। অলি শব্দের অর্থ আমরা কি জানি, যে বন্ধু বা মিত্র। আর হচ্ছে শেষের বর্হি শব্দের অর্থ হচ্ছে ময়ূর, ময়ূর, ময়ূর। বর্হি শব্দের অর্থ কি, ময়ূর। আমরা আরেকবার হচ্ছে দেখার চেষ্টা করি। বলছে হাতি শব্দটির সমার্থক শব্দটা কি, হাতি শব্দটার সমার্থক শব্দ হচ্ছে রদনী, এবং হচ্ছে হাতির আরো কিছু শব্দ সমার্থক শব্দ আছে, যেমন হস্তি, দ্বিরথ, হস্তি এবং হচ্ছে কি দ্বিরথ। এবং পরবর্তী যেটা বলছে যে তুরঙ্গ, তুরঙ্গ শব্দের সমার্থক শব্দ হচ্ছে ঘোড়া এবং অশ্ব, এবং হচ্ছে অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু এবং হচ্ছে কি মিত্র, এবং হচ্ছে বর্হি শব্দের অর্থ হচ্ছে কি ময়ূর। বর্হি শব্দের অর্থ কি ময়ূর। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এটা সমার্থক শব্দ থেকে প্রশ্নটা এসেছিল। আমরা পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কাক নিদ্রা। কাক নিদ্রা মানে কি, কাক নিদ্রা মানে কি, কাকের মতো নিদ্রা? না না না, কাকের মতো নিদ্রা না। আমরা দেখি একটু কাক নিদ্রা মানেটা কি। শব্দের অর্থ চেয়েছে, অর্থ চেয়েছে, এখন আমরা দেখব কাকের নিদ্রা নাই না। আগে বললাম যে হচ্ছে না, কাকের নিদ্রার মতো হবে না। কি বলছে, অগভীর সতর্ক নিদ্রা। মানে কি, অনেক সময় এরকম হয় না, বাসার আশেপাশে চুরি যখন বেড়ে যায় তখন কি মানুষজন হচ্ছে মানে হচ্ছে নিদ্রাটাকে হচ্ছে একটু হচ্ছে স্বাভাবিকের চাইতে একটু কমানোর চেষ্টা করে, এবং হচ্ছে একটু হচ্ছে মানে মনটাকে হচ্ছে অস্থির রাখার চেষ্টা করে, যেন হচ্ছে কোনো ধরনের শব্দ হইলে যেন জাগা পায়। অর্থাৎ অগভীর সতর্ক নিদ্রা মানে হচ্ছে কি সতর্ক থেকে যে নিদ্রাটা হয় সেটাই হচ্ছে কাক নিদ্রা। অনিষ্ট নিদ্রা, পাখির ডাকা নিদ্রা এগুলো হচ্ছে না। অর্থাৎ এই জায়গাটা এসছে কোন জায়গা থেকে, এটা হচ্ছে কি শব্দের অর্থ থেকে এসছে, কাক নিদ্রা শব্দের তো সমার্থক শব্দ। অর্থাৎ পরবর্তী শব্দ যেটা বলছে 14 নম্বর, 14 নম্বরটা আমরা একটু দেখি, একটু আসি। বলছে কি বলছে, পদ্ম শব্দের সমার্থক শব্দ নয় কোনটি। আচ্ছা, পদ্ম শব্দের সমার্থক শব্দ নয় কোনটি, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, কি বলছে, পদ্ম শব্দের সমার্থক শব্দ নয় কোনটি। এখন বলছে যে এই যে কি বলছে, রাজীব, রাজীব শব্দের অর্থ হচ্ছে কি রাজীব, তারপর কমল, তারপর হচ্ছে কি সরোবর, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সবই হচ্ছে মিলিত রূপ হচ্ছে কি পদ্ম, পদ্ম। তাহলে কি বলছে, এই এই যে তিনটা শব্দ আছে, অর্থাৎ কি রাজীব, তারপর হচ্ছে কমল এবং হচ্ছে সরোবর যেটা বলছি, সেগুলো প্রত্যেকটার হচ্ছে কি সমার্থক শব্দ হচ্ছে পদ্ম। এখানে আমাদের প্রশ্ন ছিল নয়, তাই না? এখানে আমাদের প্রশ্ন ছিল কি নয়, শব্দের সমার্থক নয়। 2 দিন আগেও হচ্ছে আমি যখন হচ্ছে আমার হচ্ছে যে ব্যাচটা আছে অ্যাডমিশন ব্যাচ, এখানে আমি যখন অফলাইনে পরীক্ষা নিচ্ছিলাম, সেখানে হচ্ছে আমি প্রতিনিয়ত দেখতে থাকি যে আমরা হচ্ছে প্রশ্নে হচ্ছে 9টা দেখতে পাই না। আমাদের স্টুডেন্টরা বলো, অনেক সময় হচ্ছে কি 9টা দেখতে পায় না, তখন হচ্ছে প্রথমেই ভুল করে। তো অর্থাৎ পদ্ম শব্দের যদি সমার্থক শব্দ 9 না দেখে যদি মনে হয় সমার্থক শব্দ দেখে কোনো কারণে, তাহলে প্রথম 2টার মধ্যেই হচ্ছে আমাদের অ্যান্সার 100% হয়ে যাবে। তাহলে হচ্ছে কি আমাদের এই জায়গাতে ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণ থাকে। এই কারণে প্রশ্ন পড়ার সময় অবশ্যই খুব খুব খেয়াল করে প্রশ্নটা পড়বা। অর্থাৎ আমাদের এখানে হচ্ছে রঙ্গন, উত্তর হচ্ছে রঙ্গন হচ্ছে কি রঙিন ফুল। কি বলছে, ফুল। রঙ্গন হচ্ছে কি, রঙ্গন হচ্ছে কি, রঙ্গন হচ্ছে ফুল। রঙ্গন শব্দের অর্থ কি, রঙ্গন শব্দের অর্থ ফুল। পদ্ম শব্দের সমার্থক শব্দ নয় কোনটি, এটা হচ্ছে রঙ্গন। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ কি আমাদের আজকের মডেল টেস্টের হচ্ছে শেষ প্রশ্ন। বলছে যে কি, দেখো যে বলছে যা পূর্বে দেখা যায়নি, অর্থাৎ পূর্বে দেখা যায়নি, এটার এক কথায় প্রকাশ কি বলছে, অর্থাৎ এক কথায় কি, অর্থাৎ বাক্য সংক্ষেপণ এই জায়গাটা বলছে। তাহলে প্রথমেই আমরা দেখি, বলছে অভূতপূর্ব। কি বলছে, প্রথমে বলছে যে অভূতপূর্ব। তাহলে অভূতপূর্ব আমাদের হচ্ছে না। কি বলছে, অভূতপূর্ব আমাদের, একটু সরি, বলছে কি অভূতপূর্ব হচ্ছে না, ভূতপূর্ব হচ্ছে না। আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। আমাদের হচ্ছে অদৃষ্টপূর্ব এটার অ্যান্সার। যা পূর্বে দেখা যায়নি সেটা হচ্ছে অদৃষ্টপূর্ব। আর অপূর্ব মানে কি, অপূর্ব হচ্ছে সুন্দর। এবং হচ্ছে অভূতপূর্ব যেটা বলছে, যা হচ্ছে পূর্বে কখনোই হচ্ছে কি ভূতপূর্ব যেটা ছিল সেটা হচ্ছে কি পূর্বে কখনোই হচ্ছে পাওয়া যায়নি। এবং হচ্ছে অভূতপূর্ব হচ্ছে আচ্ছা, একটু আমরা পরবর্তী যাই। অর্থাৎ আবারও দেখি যে পূর্বে, যা পূর্বে দেখা যায়নি, এক কথায় প্রকাশ হচ্ছে কি, এটার হচ্ছে অদৃষ্ট পূর্ব। অদৃষ্ট পূর্ব, যা পূর্বে দেখা যায়নি, এটার এক কথায় প্রকাশ হচ্ছে অদৃষ্ট পূর্ব। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবং আজকের এই জায়গা থেকে, আজকের অর্থাৎ 7 নাম্বার মডেল টেস্ট থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে শুভকামনা জানিয়ে সামনের মডেল টেস্টে দেখার জন্য তোমাদেরকে হচ্ছে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।